কমেন্ট বক্সটাকে সামনে রাখবো না? বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত স্মার্ট ক্লাসরুম থেকে আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সঙ্গে আছি আমি নাসিমা চাঁদনী, সহকারী অধ্যাপক এবং শাখা প্রধান, কলেজ প্রভাতী। আজকে আমি তোমাদের যে বিষয়ে পড়াবো সেটা জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান। স্ক্রিনে আমার নাম এবং বিষয় দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যে এত সুন্দর ক্লাস উপভোগ করছো স্মার্ট ক্লাস রুমের মাধ্যমে ফেসবুক লাইভে, এর পিছনে যার অবদান আমাদের প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান আরিফুর রহমান টিটু স্যার এবং অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন স্যারকে স্পেশাল ধন্যবাদ জানাই এবং আরও অভিনন্দন জানাই সেই সমস্ত শিক্ষকগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ যাদের অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, কথা আর বাড়াবো না, আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে পড়াবো সেই বিষয়ে আমি পড়ানো শুরু করি। আজকে আমি তোমাদের পড়াবো জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ, অধ্যায় 12, এনভায়রনমেন্ট, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজারভেশন অফ লিভিং অর্গানিজম। এখানে তোমাদের একটা, প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের একটা কথা বলতে চাই। যেহেতু আমাদের প্রতিষ্ঠানে বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন দুইটা সায়েন্সে দুইটা বিষয়ে পড়ানো হয়। যখন আমরা অফলাইনে ক্লাস করাই তখন আলাদা আলাদা ক্লাস না হয়, কিন্তু এখন যেহেতু কোভিড-19-এর কারণে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসটা নিচ্ছি, তোমরা খেয়াল করবে আমরা স্লাইডটা এমনভাবে তৈরি করি বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন পাশাপাশি করা থাকে স্লাইডে, তোমরা খেয়াল করবে। আজকে তোমরা যে বিষয় সম্পর্কে পড়াবো সেটা তোমরা জানতে পারবে। শিক্ষণফল, লার্নিং আউটকাম, প্রজাতি কি তা বলতে পারবে, প্রজাতি কি তা বলতে পারবে। ইউ ক্যান ডিসক্রাইব হোয়াট ইজ স্পেসিস, জীবগোষ্ঠী বা পপুলেশনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। ইউ ক্যান ডিফাইন অ্যান্ড ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন। জীবগোষ্ঠী বা পপুলেশনের প্রভাবক সমূহ বর্ণনা করতে পারবে। ইউ ক্যান ডিসক্রাইব দ্য ইনফ্লুয়েন্সার্স অফ পপুলেশন। তো এখন প্রিয় শিক্ষার্থী, প্রজাতি কি এটা সম্পর্কে বলতে গেলে আমি তোমাদেরকে আগে জীবের পরিবেশ সম্পর্কে একটু বলতে হয়। এখানে তোমরা দেখো প্রজাতির একটা উদ্ভিদ প্রজাতির ফিগার এনেছি আমি স্ক্রিনে, পরবর্তীতে আমি এটা তোমাদেরকে বলবো। তার আগে আমি জীবের পরিবেশ কি সেটা সম্পর্কে একটু বলতে চাই। জীব এবং পরিবেশ, জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী, পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। কোনো একটা প্রভাবে যদি কখনো কোনো সময় পরিবেশের ক্ষতি হয় তখন জীবগুলো ধ্বংসপ্রাপ্ত হয়, আর যখন জীবগুলোর উপর কোনো প্রভাব পড়ে তখন পরিবেশের উপরও তোমার প্রভাবটা পড়ে। সেই হিসাবে জীব এবং পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। আরও যেটা আমি তোমাদেরকে বলতে চাই যে জীব বলতে উদ্ভিদ এবং প্রাণী দুইটাই কিন্তু বোঝায়। আমি যেহেতু তোমাদেরকে ইতিমধ্যে স্ক্রিনে দেখিয়েছি প্রজাতি কি সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তো তোমরা স্ক্রিনে দেখো উদ্ভিদ প্রজাতি কি, উদ্ভিদ প্রজাতির ছবি এখানে কয়েকটা
বিভিন্ন ধরনের প্রজাতি আছে। নিম্ন শ্রেণীর, বৃক্ষ মানে উচ্চ শ্রেণীর। তোমার নিম্ন শ্রেণীর মধ্যে তোমরা জেনেছো যে কিংডম, এর আগে তোমরা জীবজগৎ সম্পর্কে জেনেছো যে 5টা 5 কিংডম থাকে। কিংডম মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি। এখানে অ্যানিমেলিয়া তোমার প্ল্যান্ট স্পেসিস বাদে এখানে তোমার অ্যানিমেল স্পেসিস বা প্রাণী প্রজাতির মধ্যে পড়বে। স্ক্রিনে দেখো তোমাদের আরও একটা ছবি এনেছি আমি, প্রাণী প্রজাতি। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ডলফিন আছে, কাছি মাছ আছে। এখানে তোমরা দেখো বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি আছে। রয়্যাল বেঙ্গল টাইগার এটা তোমার সুন্দরবনের সাধারণত থাকে, ম্যানগ্রোভ প্রজাতির। সমুদ্রে থাকে তোমার এই যেটা ডলফিন আছে, এখানে শকুন আছে, আবার সামুদ্রিক বিভিন্ন নিম্ন শ্রেণীর প্রাণী আছে, জলহস্তি আছে। এগুলো হলো প্রাণী প্রজাতি। এখন আমি যেটা প্রজাতি কি এই সম্পর্কে জানতে পারবে। হোয়াট ইজ স্পেসিস, হোয়াট ইজ স্পেসিস, প্রজাতি কি। তো প্রজাতি কি এটা জানার আগে জন রে 1916 সালে সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন। প্রজাতি হলো জীব সম্প্রদায়ের শ্রেণীবিন্যাসের মৌলিক একক এবং শ্রেণীবিন্যাসের একটি ধাপ। এখন শ্রেণীবিন্যাস কি সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। শ্রেণীবিন্যাস না জানলে আমরা প্রজাতি সম্পর্কে সম্যক ধারণা পাবো না। শ্রেণীবিন্যাস হলো, আমি যেহেতু উদ্ভিদ শ্রেণীবিন্যাস পড়াই, উদ্ভিদ বিজ্ঞান পড়াই, সেক্ষেত্রে আমি উদ্ভিদ শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমাদেরকে বলবো। উদ্ভিদের সঙ্গে এবং উদ্ভিদ প্রাণীর সঙ্গে পারস্পরিক যে সম্পর্ক থাকে, সেই সম্পর্কের বা দল উপদলে যে ভাগ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে শ্রেণীবিভাগকে তোমার কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টি এককে ভাগ করা যায়। এটা ICBN স্বীকৃত শ্রেণীবিন্যাসের একক। ICBN হলো, প্রিয় শিক্ষার্থী, ICBN হলো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এখানে যেহেতু আমি জীবগোষ্ঠী পড়াচ্ছি, এই শ্রেণীবিন্যাসের এককগুলি তোমার প্রাণীতেও একইভাবে প্রযোজ্য। তখন সেক্ষেত্রে আসবে ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। ভার্সনের মেয়েরা তোমরা কিংডম জগৎ, বিভাগ ডিভিশন, ক্লাস শ্রেণী, অর্ডার বর্গ, গোত্র বা পরিবার ফ্যামিলি, গণ জেনাস এবং প্রজাতি স্পিসিস, যেটা আমি এখন তোমাদের পড়াবো। হোয়াট ইজ স্পিসিস, যেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তো স্পিসিস হলো শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। তো আমি এক্ষেত্রে বলতে চাই যে স্পিসিসটা কি, একাধিক বৈশিষ্ট্য মিল সম্পন্ন জীবগোষ্ঠীর মধ্যে, একাধিক বৈশিষ্ট্যে মিল সম্পন্ন, যাদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু যখন মিল থাকে না তখন অনুন্নত সন্তান উৎপাদন হয়। এ সম্পর্কিত তোমাদের স্লাইড দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। তো এখানে আমি তোমার শ্রেণীবিন্যাস কি সেটা বললাম, প্রজাতি কি সেটা বললাম। এখন আমরা দেখো তোমাদের স্লাইডে কি আছে। জন রে 1686 সালে সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করে। প্রজাতি হলো জীব সম্প্রদায়ের শ্রেণীবিন্যাসের মৌলিক একক এবং শ্রেণীবিন্যাসের একটি ধাপ। প্রজাতি সম্পর্কে আমাদের ধারণা নিতে হলে শ্রেণীবিন্যাস সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। আমি এটা বলেছি। জন ডে at first used the word species in 1686. Species are basic unit of classifications of community and a step of classification. It is essential to have overall knowledge about classification to take our concept about species. বিভিন্ন বিজ্ঞানীর মতে প্রজাতির একাধিক সংজ্ঞা আছে। এখানে আর একটা দেওয়া আছে তোমাদের, যেটা প্রজাতির সংজ্ঞাটা, আমি সর্বাধিক চারিত্রিক বৈশিষ্ট্যে মিল সম্পন্ন একদল জীব যদি নিজেদের মধ্যে মিলনে উর্বর বংশধর সৃষ্টিতে সক্ষম হয়, এই জীবগুলোকে প্রজাতি বলে। যেরকম ম্যানগিফেরা ইন্ডিকা, হোমো স্যাপিয়েন্স কয়েকটি প্রজাতি। এখানে ম্যানগিফেরা ইন্ডিকা আমের
বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম, এবং হোমো স্যাপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম। আমি এখানে এই প্রসঙ্গে আমাকে একটু দ্বিপদ নামকরণ সম্পর্কে আলোচনা করতে হবে। তোমরা জানো যে বৈজ্ঞানিক নাম হলো দ্বিপদ নামকরণের একটা অংশ, যেখানে গণনাম এবং প্রজাতি নামের অংশ থাকে। গণ হলো তোমার প্রথম অক্ষর, ম্যান্ডিফেরা গণ অংশ, এবং ইন্ডিকা প্রজাতি অংশ। এখন পৃথিবীর মনে করো, পৃথিবীয় শিক্ষার্থী মনে করে আম গাছ, পৃথিবীর যেখানে আমরা লাগাই না কেন, ম্যান্ডিফেরা হলো তোমার ম্যান্ডিফেরা গণ অংশ এবং ইন্ডিকা প্রজাতি অংশ। এখানে তোমরা দেখো এটা একটু অক্ষরগুলো ইটালিক বাঁকা অক্ষরে লেখা আছে, সেজন্য আলাদা করে দাগ দেওয়া হয়নি। যদি আমরা কখনো হাতে লিখি তখন গণনামের প্রথম অক্ষরটা অবশ্যই আমরা ইংরেজি বড় অক্ষরে লিখব, এবং প্রজাতির নামের প্রথম অংশটা আমরা ইংরেজি ছোট অক্ষরে লিখব, এবং সেক্ষেত্রে আলাদা আলাদা করে দাগ দিতে হবে, না হলে কিন্তু এটা কাটা যাবে। আর সায়েন্টিফিক নেম সারা পৃথিবীতে স্বীকৃত মানুষ, হোমো স্যাপিয়েন্স, এটা গণ অংশ, এটা প্রজাতি অংশ। এটা প্রজাতি অংশ। If a group of organisms of the most similar characteristics treat is able to create fertile offsprings, copulating among themselves, these organisms are called species, such as Mangifera indica, Homo sapiens, each species. আমি আগে বলেছি প্রজাতি নিয়ে এক একজন বিজ্ঞানী বিভিন্ন ধরনের ডেফিনেশন দিয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের স্লাইডগুলো আমি তৈরি করেছি ওইভাবে। তোমরা নেক্সট স্লাইডে দেখো, একই পূর্বপুরুষ থেকে উৎপন্ন একই বৈশিষ্ট্য সম্পন্ন জীবসমূহের প্রত্যেকটি এক একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা যায়। Each of organisms having the same characteristics produced from the same ancestor of regard as is species. এখন তোমরা জানতে পারবে জীবগোষ্ঠী কি, হোয়াট ইজ পপুলেশন। এটা যা জানতে, হোয়াট ইজ পপুলেশন। তো পপুলেশন বলতে আমি তোমাদের আগে বলি, সাধারণত এটা ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসেছে। পপুলেশন বলতে সাধারণত জনসংখ্যাকে বোঝায়, কোনো জায়গায় কি পরিমাণে পপুলেশন বা জনসংখ্যা আছে সেটাকে বোঝায়, এবং এটা ল্যাটিন শব্দ। তো আমরা স্ক্রিনে দেখি কি আছে তোমাদের জীবগোষ্ঠী কি। একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে বলা হয় পপুলেশন বা জীবগোষ্ঠী। পপুলেশন ইজ এ সেট অফ অর্গানিজমস বিলঙ্গিং টু দ্য সেম স্পেসিস and occupying a particular area at the same time. আমার শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা অবশ্যই আমাদের এখানে কমেন্ট বক্স দেওয়া আছে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা প্রশ্ন করতে পারবে। আমি সময় থাকলে অবশ্যই আনসার দিব, আর না থাকলে পরবর্তী ক্লাসে আনসার দেওয়ার চেষ্টা করব। তবে তোমাদেরকে আমি বলবো তোমরা তোমাদের নাম, রোল এবং সেকশন অবশ্যই উল্লেখ করে অংশগ্রহণ করবে। জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য বর্ণনা, যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন, এখানে 7টা ভাবে ভাগ করা হয়: ঘনত্ব বা বিস্তার, জন্মহার, মৃত্যুহার, বয়সের বন্টন, জীবগোষ্ঠীর ভারসাম্য। মানে 7টা ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা ঘনত্ব বা বিস্তার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কিভাবে তোমার ঘনত্বটা বাড়ে একটা পপুলেশনের। এখানে তোমার দেখো পাশাপাশি ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন ভার্সন দেওয়া আছে, পপুলেশন ডেনসিটি দেওয়া আছে, এবং পপুলেশন ছোট হতে পারে আবার বেশ বড় হতে পারে। তবে পপুলেশনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর অন্তর্ভুক্ত জীবের ঘনত্ব ও বিস্তার। Population might be smaller and can also be quite large in size, but an important
aspect of population is the density and speed of the organisms involved. আমি শুরুতেই বলেছি ঘনত্ব বিস্তার পপুলেশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পপুলেশন এত বড় হতে পারে যে সামগ্রিকভাবে এটি পর্যবেক্ষণ করা সম্ভব না। পর্যবেক্ষণ করতে হয় নমুনা অংশের উপর। বিভিন্ন নমুনা অংশের পর্যবেক্ষণ পর ঘনত্বের বিচারে তা প্রকাশ করা হয়। ভার্সনের মেয়েরা তোমরা খেয়াল করবে প্রতিটা স্লাইডে তোমার ইংলিশ ভার্সন করা আছে এবং এটা লাইভে থেকে আমাদের ওয়েবসাইটে থাকে, পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবে। The population can be so large that it is not possible to observe it as a whole. It is expressed in terms of density after observation of different simple parts. এখানে আমি যেটা সংজ্ঞাটাতে দিব, একটি নির্দিষ্ট সময়ে একটি একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটি সদস্য আছে খেয়াল করো, তা হলো পপুলেশনের ঘনত্ব। ঘনত্বটা কি? একটি সময়ে একটি একক আয়তন জায়গায় কোনো প্রজাতির কতটি সদস্য আছে তা হলো পপুলেশনের ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব। যে কোনো প্রজাতির পপুলেশন ঘনত্ব ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভিন্ন ভিন্ন পরিবেশ বলতে গ্রীষ্মপ্রধান অঞ্চল, শীত প্রধান অঞ্চল, আবার আবহাওয়ার উপরও নির্ভর করে হয়ে থাকে। আবার একই অবস্থানের বিভিন্ন ঋতুতে বা ভিন্ন ভিন্ন বছরে কোনো প্রজাতির পপুলেশনের ঘনত্ব ভিন্নতর হয়ে থাকে। ভার্সন, the density of a population is the number of members of a species in a single volume at a time. The population density of any species varies in different environments. ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেটা। Again, the density of the population of a species varies in different seasons of the same location or in different years. ভিন্ন থাকে। নেক্সট, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলতে চাই, বায়োলজি বা জীববিজ্ঞান তোমার সাধারণত চিত্র নির্ভর একটা বিষয়, কিন্তু যেহেতু এটা পরিবেশ, এখানে তোমার বর্ণনাটাই বেশি। মানে পরবর্তীতে আমরা যে পাঠগুলা পড়াবো, ইকোলজি, বাস্তুসংস্থান, ইকোসিস্টেম, ইকোলজিক্যাল পিরামিড, তখন আমরা চিত্র দিয়ে পড়াবো। এটা যেহেতু বর্ণনামূলক, এক্ষেত্রে বর্ণনাটাই বেশি। তো তোমাদের আশা করি তোমরা এক্ষেত্রে একটু এটা মুখস্থ করতে হবে। নেক্সট, জন্ম মৃত্যুর হার, ন্যাশনালিটি অ্যান্ড মর্টালিটি, মানে জন্মহার ও মৃত্যুহার মানে কত হলে জনসংখ্যা বৃদ্ধি শূন্য হয় সেটা সম্পর্কে এখানে আমরা জানতে পারবো। প্রতিটি পপুলেশনের জন্ম ও মৃত্যুহার থাকে। সময়ের সাথে পপুলেশনের পরিবর্তন ঘটে, আবার পৃথিবীর অঞ্চল ভেদেও এর পরিবর্তন ঘটে। জন্ম ও মৃত্যুর কারণে এরূপ পরিবর্তন ঘটে থাকে। মানুষের ক্ষেত্রে প্রতি বছর কত বছরে কতটি শিশু জন্ম নিল তাকে জন্মহার বলা হয়। একটু খেয়াল করো, মানুষের ক্ষেত্রে প্রতি হাজারে কতটি শিশু জন্ম নিল তাকে জন্মহার বলা হয়। সাধারণত আমরা পপুলেশন বলতে এর আগেও বলেছি জনসংখ্যাকেই বোঝায়। জন্ম ও মৃত্যুহার সমান হলে পপুলেশন বৃদ্ধি হার হয় শূন্য সমান হলে। আর কখনো যদি জন্মহার বেড়ে যায় এবং মৃত্যুহার কম থাকে তখন জন্মহার বৃদ্ধি পায়। এখানে দেখেছি অনেকেই জয়েন করেছে। প্রিয় শিক্ষার্থী, সময় থাকলে আমি তোমাদের আনসার দিব। খান সোহেল স্যার এখানে লিখেছে যে রেগুলার ক্লাস চাই ম্যাম। থ্যাংক ইউ সোহেল স্যার। ইংলিশ ভার্সনের মেয়েরা তোমরা খেয়াল করবে, ইচ পপুলেশন হ্যাজ এ বার্থ অ্যান্ড ডেথ রেট। দ্য population changes over time and so does the region of the world. Such changes occur due
to birth and death. In the case of humans, the number of children born per 1000, খেয়াল করো মেইন সংজ্ঞাটাকে ডেফিনেশন এখানে, the number of children born per 1000 per year is called the birth rate, জন্ম হার. If the birth and death rates are equal, then population growth is 0. আমি আগে বলেছি এই অধ্যায়টা বর্ণনা নির্ভর, তোমরা বোরিং হবে না এবং চেষ্টা করবে এটা মুখস্থ করতে. সংখ্যা বৃদ্ধি, পপুলেশন গ্রোথ ফর, প্রতিটি পপুলেশনের একটি প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি থাকে. প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তিটা কি এ সম্পর্কে আমি তোমাদের প্রিয় শিক্ষার্থী তোমাদের একটু ধারণা দিতে চাই, যে যেখানে কোনো প্রাণী বেশি সুবিধা পেয়ে থাকে এবং সংখ্যা বৃদ্ধি করে তাকে প্রচ্ছন্ন শক্তি বলে. তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী থেকে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী অণুজীব এই সুবিধাটা পেয়ে থাকে. তো প্রতিটি পপুলেশন একটি প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে. সবচেয়ে সুবিধাজনক পরিবেশে কোনো পপুলেশন সর্বাধিক কতটা বৃদ্ধি পেতে পারে তাকে বলা হয় প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি. আমি প্রিয় শিক্ষার্থী আমি এখন বলবো, হয়তো সময় কম থাকার কারণে আমি ইংরেজিটা বলতে নাও পারি, তোমরা স্লাইড তৈরি করা থাকবে, তোমরা দেখে নিবা. এভরি পপুলেশন হ্যাজ এ ল্যাটেন্ট মাল্টিপ্লিকেশন ফোর্স. দ্য ম্যাক্সিমাম ইনক্রিজ in a population in the most favorable environment is called latent multiplication force. সংখ্যা বৃদ্ধি সংখ্যা, বিভিন্ন প্রজাতির সংখ্যা বৃদ্ধির শক্তি ভিন্নতর. এখানে একটু খুব খেয়াল করবা যে নিম্ন শ্রেণীর যে অণুজীব কিভাবে এই সংখ্যা বৃদ্ধি করে, বিভিন্ন প্রজাতির সংখ্যা বৃদ্ধির শক্তি ভিন্নতর হয়ে থাকে. দেখা গেছে একটি ব্যাকটেরিয়াম কোষ, ব্যাকটেরিয়াম কোষ প্রতি ঘন্টায় বৃদ্ধি পেয়ে 107,37,41,824টি হতে পারে. সংখ্যা বৃদ্ধি এত বেশি, কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা বৃদ্ধির শক্তি তুলনামূলকভাবে অনেক কম. এটাই হলো প্রচ্ছন্ন শক্তি, যারা সুবিধা পেয়ে থাকে উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণী থেকে নিম্ন শ্রেণীর প্রাণীরা এটা বেশি পেয়ে থাকে. তার উদাহরণ এখানে দেখো. নেক্সট ভার্সনের মেয়েরা তোমরা ভার্সন দেখে নিবা. সীমিতকরণ শক্তি, যেটা গ্রোথ রেগুলেশন, প্রকৃতি পপুলেশনের বৃদ্ধিকে সীমিত রাখে. কাজে কোনো পপুলেশন তার প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তিকে অনির্দিষ্ট সময়ের জন্য কাজে লাগাতে পারে না. পরিবেশীয় প্রভাবক সমূহ পপুলেশনের বৃদ্ধিকে সীমিত রাখে. বিবর্তনের কার্যক্রম পপুলেশনের শুরু হয়. Nature limits the growth of the population, therefore no population can use the power of its latent growth for an আচ্ছা ঠিক আছে. পপুলেশনে বিভিন্ন বয়স দল থাকে. বিভিন্ন বয়সের উদ্ভিদ মিলে উদ্ভিদ পপুলেশন গঠন করে. পপুলেশনে বিদ্যমান বিভিন্ন বয়স দল বা এজ গ্রুপ থাকে. বয়স দল বা এজ গ্রুপ থাকে. এর শতকরা হারকে বয়সের বন্টন বলে. মানে বয়স এজ গ্রুপ বলতে তোমরা বুঝো যে কম বয়স বেশি বয়স থাকে, সেই গ্রুপগুলোকে এজ গ্রুপ বলে. ভার্সন, দে আর ডিফারেন্ট এজ গ্রুপস ইন দ্য পপুলেশন. Plants of different ages combine to form a plant population. Age distribution is the percentage of different age groups in the population. Age distribution affects the birth rate and mortality rate of the population. জীবগোষ্ঠীর ভারসাম্য 6 নম্বর, যেটা আমরা পরিবেশে ক্ষতিকারক উপাদান যদি না থাকে, মানে ক্ষতি না করে এবং বহন ক্ষমতা যদি ঠিক থাকে, তাহলে জীবগোষ্ঠীর মধ্যে ভারসাম্য থাকবে. তোমরা সবাই জানো ক্ষতিকারক না থাকলে সবকিছুর মধ্যে ভারসাম্য থাকে. If there are no harmful elements in the environment and if the carrying capacity is right, then the balance will be maintained between the organisms. জীবগোষ্ঠীর বৃদ্ধি, fauna growth. জীবগোষ্ঠীর হ্রাস বৃদ্ধি একটি গতিশীল প্রক্রিয়া. বৃদ্ধি মানে কম এবং বেশি, এটা গতিশীল প্রক্রিয়া, মানে স্বাভাবিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া. জীবগোষ্ঠীর অভ্যন্তরে সদস্য সংখ্যা বাড়লে জন্মগ্রহণ, মানে কিভাবে দেখো বাড়ে, জন্মগ্রহণ যদি বাড়ে মৃত্যু হার কমে, আমি আগে বলেছি.
আর বাইরে থেকে আগমন ঘটলে, বাইরে থেকে আগমনটা এখন বলতে গেলে আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বলতে চাই। কোনো বাইরের দেশ থেকে যদি হঠাৎ করে একসাথে অনেক বেশি জনসংখ্যা ঢুকে পড়ে, সেক্ষেত্রে তাকে বলা হয় বাইরে থেকে আগমন। জীবগোষ্ঠীর আকারও বড় হয় পরিবেশে যতক্ষণ পর্যন্ত ক্রমবর্ধমান সদস্য সংখ্যার জন্য পর্যাপ্ত সম্পদ থাকে, ততক্ষণ পর্যন্ত জীবগোষ্ঠীরও বৃদ্ধি ঘটে। The decline and growth of an organism is a dynamic process as the number of members inside the group, এখানে দেখো, increases birth and arrival from outside, বাইরে থেকে যেটা আগমন করে। the size of the group also increases as long as there are enough resources in the environment for a growing number of members. The fauna also grows. এবার আমি এই জনসংখ্যার যে বৃদ্ধি, এর উপরে তোমার জীবগোষ্ঠীর বৃদ্ধি বৈশিষ্ট্য পড়লাম। আবার এগুলো আবার কতগুলো প্রভাবক এর উপর বিস্তার করে, এ সম্পর্কে তোমরা জানতে পারবে প্রিয় শিক্ষার্থী। প্রভাবকগুলো হলো জলবায়ুগত প্রভাবক, মৃত্তিকাজনিত প্রভাবক, তোমার মৃত্তিকা, তোমরা দেখে স্ক্রিনে তোমরা দেখো প্রভাবক যেটা জলবায়ুগত প্রভাবক, ক্লাইমেট ইনফ্লুয়েন্সেস, এটা সূর্যালোক, পানি, বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ু প্রবাহ, আর্দ্রতা ইত্যাদি পপুলেশনের সার্বিক গঠনে ভূমিকা রাখে। ফর এক্সাম্পল, সানলাইট, ওয়াটার অ্যান্ড রেইনফল, টেম্পারেচার, এয়ার ফ্লো, হিউমিডিটি এক্সেট্রা play a role in the overall structure of the population. মৃত্তিকাজনিত প্রভাবক, সয়েল ইনফ্লুয়েন্সার্স, মাটিতে আমরা জানি মাটিতে যে প্রভাবক থাকে সেগুলাই হলো সয়েল ইনফ্লুয়েন্সার্স। এখানে দেখো জৈব পদার্থ, মাটির বাতাস ইত্যাদি থাকে। such as the amount of water in the soil, soil temperature, soil reaction, soil organic matter, soil air etc. জলবায়ুগত প্রভাবক, ভূসংস্থান সম্পর্কিত প্রভাবক, মাটিতে যেটা থাকে তাকে ভূসংস্থান, জিওলজিক্যাল ইনফ্লুয়েন্সার্স, যেমন সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতা, পাহাড়ের ঢাল ইত্যাদি। ফর এক্সাম্পল, the height from the sea level, the slope of the মাউন্টেইন, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে যেটা হয় এক্সেট্রা। নেক্সট 4 নম্বর প্রভাবক তোমাদের জীব সম্পর্কিত প্রভাবক, বায়োলজিক্যাল ইনফ্লুয়েন্সার্স, যেমন উদ্ভিদের সাথে উদ্ভিদের সম্পর্ক। আমি আগে বলেছি শ্রেণীবিন্যাসের যেটা উদ্ভিদের সাথে উদ্ভিদ ও প্রাণীর সম্পর্ক, এটা কিন্তু ইকোসিস্টেমের একটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, উদ্ভিদের সাথে উদ্ভিদ এবং উদ্ভিদের সাথে প্রাণী, তাছাড়া আমাদের জীবকুল থাকতো না। ধারক উদ্ভিদ ও পরাশ্রয় উদ্ভিদ সম্পর্ক ইত্যাদি। ফর এক্সাম্পল, দ্য রিলেশনশিপ অফ প্ল্যান্টস টু প্ল্যান্টস, দ্য রিলেশনশিপ অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস, দ্য রিলেশনশিপস অফ কাউন্টেইনার প্ল্যান্টস অ্যান্ড প্যারাসাইটিক প্ল্যান্টস, পরাশ্রয় যেটা এক্সেট্রা। তো আজ এ পর্যন্তই ছিল। প্রভাব জানতে পারলে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যেগুলা তোমাদের শিখন ফলে ছিল, আজকে আমি এ পর্যন্তই বলে শেষ করছি, সময় কম। আশা করি তোমরা এই পড়াটা বাসায় শিখবে এবং কারো এখানে দেখছি অনেকে কমেন্টস লিখেছে, সবাইকে থ্যাংক ইউ। এবং যে সমস্ত শিক্ষার্থী, আমি প্রতিটা শিক্ষার্থীকে বলবো তোমরা তোমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবে, কেননা প্রতিটা টিচার অনেক কষ্ট করে স্লাইড তৈরি করে ক্লাস নেয়, তোমরা ঘরে বসে দেখবে। এখন যে কোভিড-19 চলছে, সরকার সব কিছু খুলে দিয়েছে, কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকও আসে ক্লাস নিতে, কিন্তু তোমাদের যাতে তোমরা সেফ থাকো, স্টে হোম স্টে সেফ, সেজন্য গভর্নমেন্ট এখনও তোমাদেরকে মানে বিদ্যালয়ে উপস্থিত করতে পারি নাই, আনতে পারি নাই তোমাদের সুবিধার জন্য। তবে তোমাদেরকে বলবো তোমরা ঘরে বসে অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো প্রশ্ন থাকলে তোমাদের পরবর্তী ক্লাসে আমি দিব। এখন তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে।
সবাইকে আবারও আমার ক্লাসটা দেখার জন্য অভিনন্দন। আসসালামু আলাইকুম।